বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইন্সট্রাক্টর টেক কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। বরাবরের মতোই আমি তোমাদের কম্পিউটার পেরিফেরাল সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এই সাবজেক্ট কোড হচ্ছে 66645। এটা চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট। আজকে আমি এই সাবজেক্টের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে আছে আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন অফ লেজার প্রিন্টার। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব: লেজার প্রিন্টার কি, লেজারের গঠন, লেজারের প্রকারভেদ ও সংক্ষিপ্ত বর্ণনা, লেজারের বৈশিষ্ট্য, লেজার প্রিন্টারের বিভিন্ন অংশের নাম ও কাজ, লেজার প্রিন্টারের কার্যপদ্ধতি, লেজার প্রিন্টারের বৈশিষ্ট্য এবং লেজার প্রিন্টারের সুবিধা অসুবিধা সমূহ। তো এখন আলোচনায় যাওয়া যাক। আমরা জানি প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, সাধারণত কম্পিউটারের সফট কপি থেকে হার্ড কপি পাওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো প্রিন্টিং টেকনোলজির উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার ভাগের মধ্যে একটা পড়ে লেজার প্রিন্টার। আমি এর আগের ক্লাসগুলোতে ডট ম্যাট্রিক্স এবং ইঙ্কজেট প্রিন্টার নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব লেজার প্রিন্টার নিয়ে। তো লেজারের পূর্ণ নাম লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এটি এমন একটি ডিভাইস যার মাধ্যমে শক্তিশালী আলোক রশ্মি উৎপন্ন হয়। লেজার প্রিন্টারটি নন ইম্প্যাক্ট প্রিন্টার, অর্থাৎ এই প্রিন্টারে প্রিন্ট করার জন্য কোনো ধাক্কার প্রয়োজন হয় বা আঘাতের প্রয়োজন হয় না। এই প্রিন্টারে প্রিন্ট করার জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়। এর গতি প্রতি সেকেন্ডে 40,000 ক্যারেক্টার। এই প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো। প্রতি স্কোয়ার ইঞ্চিতে 600 থেকে 1200 ডট ব্যবহার করা হয় প্রিন্ট করার জন্য, অর্থাৎ এর ডট পার ইঞ্চি হচ্ছে 600 থেকে 1200। আমি এখানে একটা প্রিন্টারের ইমেজ দেখানোর চেষ্টা করছি। লেজারের গঠন, আমরা যে লেজার প্রিন্টারে যে লেজার রশ্মি ব্যবহার করব, সেই লেজার রশ্মিটা কিভাবে তৈরি হয়, লেজারের গঠনটা কিরকম, সেটা আমরা এখন জানার চেষ্টা করি। এটি লেজার ডিভাইসের একটি লেজার ডিভাইসের নিম্নত অংশসমূহ বিদ্যমান থাকে। গ্লাস টিউব, গ্লাস টিউবের এক প্রান্তে পালিশ করা থাকে যাতে করে আয়নার ন্যায় শতভাগ আলো প্রতিফলন ঘটে। আমি এই যে লাল কালার দ্বারা গ্লাস টিউব দেখানোর চেষ্টা করছি, এর ঠিক পিছনে একটা মিরর আছে, আয়না আছে, যেখান থেকে 100% আলো রিফ্লেক্ট করে বা 100% আলো প্রতিফলিত হয়। ফ্ল্যাশ টিউব, এটি এক ধরনের তার যা গ্লাস টিউবকে পেঁচিয়ে রাখে। দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে ফ্ল্যাশ টিউব যা গ্লাস টিউবকে পেঁচিয়ে রাখছে। আমি এসে বর্ণনা একটু পরে আসছি। পাওয়ার সোর্স, ফ্ল্যাশ টিউবকে প্রয়োজনীয় পাওয়ার সরবরাহ করে থাকে। মূলত ফ্ল্যাশ টিউবের মাধ্যমে আলো তৈরি করা হয়। সে আলোটা আমাদের গ্লাস টিউবে গিয়ে সে আলোটা শতভাগ প্রতিফলিত হয়ে আমাদের লেজার রশ্মি আকারে বেরিয়ে যায়। তো এই কাজটা কিভাবে হয় এখন আমরা একটু দেখার চেষ্টা করি। ফ্ল্যাশ টিউবে ট্রিগার পালস প্রয়োগ করলে তা হতে উচ্চ মাত্রার ফ্ল্যাশ লাইট তৈরি হয়, যা ক্রিস্টাল পদার্থের ক্রোমিয়াম অ্যাটমগুলিকে উত্তেজিত করে। এইভাবে পাওয়ার সাপ্লাই যত বাড়ানো হবে, ক্রোমিয়াম অ্যাটমগুলির উত্তেজনাও তত বাড়বে। এক পর্যায়ে ক্রোমিয়াম অ্যাটম কণাগুলো গ্রাউন্ড লেভেলে ফল করে এবং তা হতে আলো নির্গত হবে। ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করলে আলো নির্গমন হারও বাড়বে। এভাবে লেজার সোর্স হতে আলো নির্গত হয়। তো লেজার সোর্স হতে কিভাবে আলো নির্গত হয় সেটা আমরা জানলাম। এখানে হচ্ছে সুইচ, পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে গ্লাস টিউব, এটা ফ্ল্যাশ টিউব, ট্রিগার ইলেকট্রোড। আমি এখানে ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এরপর দেখি আমরা লেজারের প্রকারভেদ। এই লেজার রশ্মি তৈরি করতে আমরা কোন কোন টেকনোলজি ব্যবহার করে তার উপর ভিত্তি করে এটিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন সলিড লেজার, লিকুইড লেজার, গ্যাস লেজার এবং সেমিকন্ডাক্টর লেজার। সলিড লেজার, সলিড লেজারে কঠিন ও সিলিন্ডার আকৃতির ক্রিস্টাল জাতীয় পদার্থ যেমন রুবি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ক্রিস্টাল পদার্থটিকে এসি পাওয়ার সাপ্লাইকৃত ট্রান্সটেট ল্যাম্প বলতে আমরা যে ল্যাম্পগুলো সাধারণত বাসা বাড়িতে ব্যবহার করি বা হিটারে যে আমরা কয়েলগুলো ব্যবহার করি, এদেরকে বলা হয় ট্রান্সটেট ল্যাম্প, দ্বারা এক্সাইটেড করলে তা হতে আলোক রশ্মি উৎপন্ন হয়। তাহলে কঠিন ও সিলিন্ডার আকৃতির ক্রিস্টাল জাতীয় পদার্থ আমরা সলিড লেজার তৈরি করতে ব্যবহার করে থাকি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে একটা সলিড লেজার কিভাবে তৈরি হয়। এরপরে আছে লিকুইড লেজার। লিকুইড মানে হচ্ছে তরল।
লিকুইড লেজারের বেলায় আবদ্ধ গ্লাস টিউবের মধ্যে অর্গানিক গাই ব্যবহৃত হয়। উক্ত অর্গানিক গাইকে পাম্প দ্বারা সার্কুলেট করা হলে উক্ত ডাই হতে আলোক রশ্মি উৎপন্ন হয়। তো এখানে আমরা অর্গানিক লিকুইড লেজারে আমরা কি ব্যবহার করছি, অর্গানিক গাই ব্যবহার করে সেটাকে আমরা সার্কুলেটরের মাধ্যমে আলোক রশ্মি উৎপন্ন করে আমরা লেজার তৈরি করছি। গ্যাস লেজার, এই লেজার সাধারণত আমরা লেজার প্রিন্টারে ব্যবহার করে থাকি। গ্যাস লেজার এর ক্ষেত্রে আবদ্ধ গ্যাস টিউবের মধ্যে হিলিয়াম ও নিয়ন মিক্সার ব্যবহার করা হয়। যখন গ্যাস টিউবের মিক্সচারের মধ্যে ইলেকট্রিক কারেন্ট প্রয়োগ করা হয় তখন উক্ত মিক্সচার হতে আলোক রশ্মি উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা গ্যাস দ্বারা এই লেজার তৈরি করছে বলে, হিলিয়াম এবং নিয়ন গ্যাস দ্বারা তৈরি করছে বলে এটাকে বলা হচ্ছে গ্যাস এটাকে বলা হচ্ছে গ্যাস লেজার। এরপর আমরা দেখব সেমিকন্ডাক্টর লেজার। সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী, আর সেমিকন্ডাক্টর মানে এখানে পিএন জাংশন থাকবে। তো সেমিকন্ডাক্টর পিএন জাংশন যেমন আইএলডি ইনজেকশন লেজার ডায়োড থেকে সেমিকন্ডাক্টর লেজার তৈরি করা হয়। এক্ষেত্রে পিএন জাংশনটিকে ডিসি পাওয়ার সাপ্লাই দিলে তা হতে আলোক রশ্মি উৎপন্ন হয়, যাকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে আমরা ইনজেকশন লেজার ডায়োডের মাধ্যমে, কারণ পিএন জাংশনটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন এলইডি, এটা এখানে একটা পিএন জাংশন হয়ে থাকে। তো এখানে আমরা ইনজেকশন লেজার ডায়োড থেকে আমরা লেজার রশ্মি উৎপন্ন করে আমরা সাধারণত ইলেকট্রনিক্স কমিউনিকেশনের জন্য আমরা এই লেজার রশ্মিটা ব্যবহার করছি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি দুটা পিএন জাংশন মাধ্যমে কিভাবে লেজার রশ্মি তৈরি হয়। লেজারের বৈশিষ্ট্য, লেজার একটি অ্যাক্টিভ পদার্থ থাকবে যা এনার্জিকে লেজার রশ্মিতে পরিণত করবে। এনার্জি সরবরাহের জন্য একটি পাম্পিং সোর্স থাকবে। এই পাম্পিং সোর্স দেখানোর চেষ্টা করছি এখানে আমি। অপটিক্যাল জাতীয় পদার্থ থাকবে যা অ্যাক্টিভ পদার্থ থেকে নির্গত আলোক রশ্মিকে অ্যাম্প্লিফাই করবে। আলোটাকে অ্যাম্প্লিফাই করার জন্য আমরা এখানে এক ধরনের লেন্স ব্যবহার করব। তো এই লেন্সটা সাধারণত উত্তল লেন্স হয়ে থাকে। ফিডব্যাক মেকানিজম থাকবে যা কন্টিনিউয়াস অপারেশনকে প্রোভাইড করবে। এই অপারেশনটাকে কন্টিনিউ করার জন্য একটা ফিডব্যাক মেকানিজম থাকবে। লেজার আউটপুটকে ট্রান্সমিট করার জন্য আউটপুট কাপলার থাকবে। লেজার আউটপুটকে যখন আমরা ট্রান্সমিট করব, আমার লেজার সোর্স থেকে আমার লেজার ডেস্টিনেশনে ট্রান্সমিট করব, সেখানে আমাদের অবশ্যই একটা কাপলার থাকবে। লেজার প্রিন্টারের বৈশিষ্ট্যসমূহ, এটি একটি নন ইম্প্যাক্ট প্রিন্টার। আমরা প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করি, ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট যেটা ধাক্কার মাধ্যমে প্রিন্ট করে, যেমন ডট ম্যাট্রিক্স, ডেইজি হুইল, চেন, থার্মাল, এদেরকে বলা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার যেমন লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, এদেরকে বলা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার, যেখানে প্রিন্ট করতে কোনো আঘাতের প্রয়োজন হয় না। তো লেজার প্রিন্টার একটা নন ইম্প্যাক্ট প্রিন্টার। এখানে প্রিন্ট করতে বিশেষ ধরনের কালি ব্যবহার করা হয়। প্রতি মিনিটে 8 থেকে 16টি পেজ প্রিন্ট করা যায়। রেজুলেশন 600 থেকে 1200 ডিপিআই, অর্থাৎ 1 স্কোয়ার ইঞ্চিতে প্রিন্ট করার জন্য সে 600 থেকে 1200 ডট তৈরি করে থাকে। প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো, মাল্টিপল কপি করা যায়, প্রিন্টের সময় শব্দ কম হয়, টোনার রিফিল করা যায়, প্রতিটি টোনার দ্বারা 5000 প্লাস পেজ প্রিন্ট করা যায়। এসব হচ্ছে একটা লেজার প্রিন্টারের বৈশিষ্ট্য। এখন আমরা দেখি লেজার প্রিন্টারের বিভিন্ন অংশের নাম এবং তাদের সংক্ষিপ্ত কাজ। আমি এখানে এক নজরে একটা লেজার প্রিন্টারে কি কি অংশ আছে তা দেখানোর চেষ্টা করছি। ইমেজ প্রসেসর, আমি এসবের বর্ণনা পরের স্লাইডগুলোতে আলোচনা করছি, আগে আমরা জাস্ট এক নজরে দেখে নেই। ফটোকন্ডাক্টর ড্রাম, চার্জ রোলার, এটা হচ্ছে চার্জ রোলার। টোনার ইঙ্ক, নেগেটিভ চার্জ, আমরা প্রিন্টারে প্রিন্ট করার জন্য যে কালিটা ব্যবহার করে থাকি, পাউডার জাতীয় ডাস্ট কালি, এটা সাধারণত নেগেটিভ চার্জ যুক্ত হয়ে থাকে। ফিউজার, এটা হচ্ছে ফিউজার যা কাগজের তৈরিকৃত ইমেজকে পার্মানেন্ট করা, তাপ এবং চাপের মাধ্যমে পার্মানেন্ট করা হয়। ক্লিনিং ইউনিট, যা ফটোকন্ডাক্টর ড্রামে অনাকাঙ্ক্ষিত যদি কালি থেকে থাকে সেটাকে মুছে ফেলে। তারপরে সিস্টেম সেন্সর, আর এই অংশগুলো আমরা অলরেডি দুইবার আলোচনা করছি। প্রিন্টার বডি, মাদারবোর্ড, কন্ট্রোল প্যানেল, পাওয়ার সাপ্লাই ইউনিট, পাওয়ার ট্রান্সফার ইউনিট,
পেপার ফিড মোটর, পেপার ফিড রোলার এবং ইন্টারফেস পোর্ট। তারপরে আমি আবারও রিভিউ করার চেষ্টা করব। এখন আমরা দেখি লেজার প্রিন্টারের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বর্ণনা। ইমেজ প্রসেসর কোনো টেক্সট ডাটাকে রাস্টার ইমেজে পরিণত করে সংরক্ষণ করে, যাতে করে উক্ত ডাটাকে পরবর্তীতে প্রিন্ট বা প্রসেস করা যায়। একটা রাস্টার ইমেজকে, যে কোনো ডাটাকে রাস্টার ইমেজে পরিণত করে। রাস্টার ইমেজ কি জিনিস আমরা ডিসপ্লে অধ্যায়ে, ডিসপ্লে অ্যান্ড অ্যাডাপ্টার অধ্যায়ে আমরা এটা জেনে গেছি। ফটোকন্ডাক্টর ড্রাম, এটি একটি বিশেষ ধরনের ড্রাম যার উপর লেজার রশ্মি পতিত হলে তার চার্জিত হয়। চার্জিত হয়, এটা পজিটিভ চার্জিত হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে একটা ফটোকন্ডাক্টর ড্রাম। যে জায়গায় লেজার রশ্মি পড়বে বা লেজার বিম পতিত হয় সেখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়, যা পরবর্তীতে টোনারের মধ্যে থাকা নেগেটিভ চার্জযুক্ত কালিকে শোষণ করে নেয় এবং সেই কালি পরবর্তীতে কাগজের উপরে ট্রান্সফার হয়। এরপর দেখি আমরা চার্জ রোলার। আমি এখানে স্টেপ বাই স্টেপ সবকটা ইমেজ দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে চার্জ রোলার। ফটোকন্ডাক্টিভ ড্রামের উপরে সাধারণত নেগেটিভ চার্জ তৈরি করার জন্য এই চার্জ রোলারটা ব্যবহৃত হয়ে থাকে। লেজার অ্যাসেম্বলি, লেজার তৈরি এবং সেই লেজারটাকে ফটোকন্ডাক্টিভ ড্রামের উপরে ফেলার জন্য যে সিস্টেম ব্যবহার করা হচ্ছে এটাকে বলা হচ্ছে লেজার অ্যাসেম্বলি। লেজার অ্যাসেম্বলির কাজ হলো লেজার বিম তৈরি করে তা অপটিক্যাল রিফ্লেক্টর ও লাইনের মধ্যে দিয়ে ফটো সেন্সিটিভ ড্রামের উপরে, এই যে ফটো সেন্সিটিভ ড্রাম আছে এই ড্রামের উপরে প্রয়োগ করা, লেজার তৈরি করা এবং সেই লেজারটিকে ফটো সেন্সিটিভ ড্রামের উপর প্রয়োগ করা, প্রয়োগ করার পর্যন্ত এটাকে বলা হচ্ছে আমাদের লেজার অ্যাসেম্বলি। তারপর আছে টোনার ইঙ্ক। আমি বলছি ইঙ্ক বলতে যদিও কালি বোঝানো হয়ে থাকে, এখানে পাউডার জাতীয় কালি বোঝানো হচ্ছে। টোনারে পাউডার বা গুঁড়া কালি থাকে, এটিকে নেগেটিভ চার্জে ফটোসেন্সিটিভ, নেগেটিভ চার্জ করে ফটোসেন্সিটিভ ড্রামের উপরে লেজার বিম দ্বারা তৈরিকৃত ইমেজের প্রয়োগ করা হয়। ফলে ফটোসেন্সিটিভ ড্রাম গুঁড়ো কালিকে শোষণ করে নেয়, যা পরবর্তীতে কাগজে ট্রান্সফার হয়। অর্থাৎ লেজার বিম দ্বারা ফটোসেন্সিটিভ ড্রামের উপরে যে জায়গায় চার্জিত হয়, পজিটিভ চার্জ তৈরি হয়, ঠিক সেই জায়গাগুলোতেই আমার টোনারের মধ্যে থাকা নেগেটিভ চার্জযুক্ত কালিগুলোকে সে শোষণ করে নেয় বা অ্যাবজর্ব করে নেয়। আমি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে টোনার, যেখানে পাউডার জাতীয় কালি সাপ্লাই করা হয়। এখানে লেজার বিম পড়ছে, সেই লেজার বিম যে জায়গায় পজিটিভ চার্জিত হবে সেখান থেকে সে কালিগুলা শোষণ করে নেবে। ক্লিনিং ইউনিট, ফটোসেন্সিটিভ ড্রাম থেকে যে গুঁড়া কালি শোষণ করে নেয় তা কাগজে ট্রান্সফার হওয়ার পরে যে অনাকাঙ্ক্ষিত কালি থাকে তা পরিষ্কার করার জন্য ক্লিনিং ইউনিট ব্যবহৃত হয়। অর্থাৎ কাগজে ফটোসেন্সিটিভ ড্রামের কালিটা কাগজে ট্রান্সফার হওয়ার পরে যদি আমার ড্রামের গায়ে অনাকাঙ্ক্ষিত কোনো কালি লেগে থাকে সেই কালিটাকে মুছে ফেলার জন্য আমাদের ক্লিনিং ইউনিট ব্যবহৃত হয়। ফিউজার অ্যাসেম্বলি, ফিউজার অ্যাসেম্বলি এর কাজ হলো যে যে কালিটা বা যে ইমেজটা আমার পেপারের উপরে তৈরি হয় এই ইমেজটাকে পার্মানেন্ট করার জন্য, স্থায়ী করার জন্য চাপ ও তাপ প্রয়োগ করা হয়, যাতে করে এই কালিটা কাগজের উপরে পার্মানেন্ট হয়ে যায়। এর কাজ হলো চাপ ও তাপ প্রয়োগের মাধ্যমে কালিযুক্ত ইমেজকে কাগজের উপর পার্মানেন্ট করা। অর্থাৎ যে কালিটা ফটোসেন্সিটিভ ড্রাম থেকে কাগজের উপরে ট্রান্সফার হচ্ছে এই কালিটা নর্মাল অবস্থায় থাকে। তো এই কালিটা পার্মানেন্ট করার জন্য আমরা মূলত ফিউজার ব্যবহার করি। ফিউজারের দুইটা অংশ থাকে, একটা দ্বারা তাপ প্রয়োগ করা হয় এবং আরেকটা দ্বারা চাপ প্রয়োগ করা হয়। তাপ ও চাপ প্রয়োগের মাধ্যমে মূলত কালিটাকে কাগজের উপরে পার্মানেন্ট করা হয়। এরপর আমরা দেখব প্রিন্টার বডি। এই বিষয়গুলো যদিও আমি এর আগের ক্লাসে আলোচনা করছি, তারপরে আবার জাস্ট রিভিশন দিয়ে যাই বা রিভিউ করে যাচ্ছি আর কি। তোমার যারা এর আগের ক্লাস যারা করছো তারা সবাই বিষয়গুলো জানো। প্রিন্টার বডি, এখানে প্রিন্টারের সকল উপাদান সমূহ সাজানো থাকে। এছাড়া প্রিন্টার বডিতে পাওয়ার অন অফ সুইচ, ইন্ডিকেটর, লিড, পাওয়ার কানেকশন এবং ডাটা কানেকশন ইত্যাদি অংশ থেকে থাকে। কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল এর মাধ্যমে প্রিন্টারের ফাংশন ও অবজেক্ট সমূহ সিলেক্ট ও ডিসপ্লে করা হয়। যেমন আমি প্রিন্টার অন করতে চাই বা প্রিন্টার অফ করতে চাই, আমি লেজার প্রিন্টারে কোন মাধ্যমে প্রিন্ট করতে চাই, এটা কি ইউএসবি থেকে নাকি কম্পিউটার থেকে নাকি অনলাইন থেকে, আমি এই অংশসমূহ উপস্থাপন করার জন্য এখানে বিভিন্ন ধরনের সুইচ বা ডিসপ্লে বাটন থাকে।
পাওয়ার সাপ্লাই ইউনিট, প্রিন্টার যেহেতু একটা ইলেকট্রনিক্স ডিভাইস, এখানে অবশ্যই একটা সাপ্লাইয়ের প্রয়োজন আছে। তো এটা প্রতিটি ইলেকট্রনিক্স ডিভাইসের পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে। এই পাওয়ার সাপ্লাই ইউনিটের মাধ্যমে প্রিন্টারে যে বিভিন্ন ধরনের মেকানিজম থাকে, বিভিন্ন ধরনের অংশ থাকে, সেখানে বিভিন্ন মানের পাওয়ার সরবরাহ করা হয়ে থাকে। পাওয়ার ট্রান্সফার ইউনিট, এটি পাওয়ার সাপ্লাই ইউনিটে প্রয়োজনীয় হায়ার বা লোয়ার ভোল্টেজ সরবরাহ করে থাকে। মাদারবোর্ড, আমি ইমেজে একটা মাদারবোর্ড দেখানোর চেষ্টা করছি। এটি প্রিন্টারের প্রধান সার্কিট। আমরা যত ধরনের ইলেকট্রনিক্স ব্যবহার করি না কেন, প্রত্যেক জিনিসের একটা মেইন বোর্ড থেকে থাকে, প্রধান বোর্ড থেকে থাকে, তাকে আমরা মাদারবোর্ড বলে থাকি, যা সমস্ত প্রিন্টারের সকল মেকানিজমকে নিয়ন্ত্রণ করে থাকে এবং বিভিন্ন কম্পিউটার সমূহ মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। মূলত এই মাদারবোর্ডটাই প্রিন্টারের যাবতীয় ফাংশন সমূহ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে থাকে এবং বিভিন্ন অংশ মাদারবোর্ড থেকেই প্রয়োজনীয় সংযোগ পেয়ে থাকে। সেন্সর, লেজার প্রিন্টারে সঠিকভাবে প্রিন্ট করার জন্য একাধিক সেন্সর ব্যবহার করা হয়। যেমন প্রিন্টারের কভার ওপেন না বন্ধ, কাগজ আছে না নাই, টোনার আছে না নাই, টোনারে কালি আছে না নাই, পেপার জাম হলো কিনা, ডাটা কেবল লাগানো আছে কিনা, এই সেন্সরের মাধ্যমে আমরা এই তথ্যগুলা পেয়ে থাকি। তাছাড়া পেপার আউট সেন্সর, কাভার ওপেন সেন্সর, পেপার জ্যাম সেন্সর, হোম পজিশন সেন্সর ইত্যাদি। ইন্টারফেস পোর্ট, এই পোর্টের মাধ্যমে কম্পিউটার বা যে কোনো ইনপুট পেরিফেরাস থেকে প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করে থাকে। ইনপুট পেরিফেরাস এই জন্য বলছি যে এই প্রিন্টারটা শুধুমাত্র যে কম্পিউটারের সাথে যুক্ত হবে এমন না, এটা পেন ড্রাইভ হতে পারে, এটা মোবাইল কমিউনিকেট হতে পারে, এটা অনলাইন হতে পারে, যে কোনো মাধ্যমের সাথে সে যোগাযোগ করে সেই মাধ্যমের ডকুমেন্ট এই যে কোনো মাধ্যমের সাথে যোগাযোগ করার জন্য আমরা যে কমিউনিকেশন পোর্ট ব্যবহার করে থাকি তাকে বলা হচ্ছে ইন্টারফেস পোর্ট। পেপার ফিড রোলার, ফিড মানে আমরা বুঝি খাওয়ানো, আর এখানে প্রিন্টারের ক্ষেত্রে হবে প্রবেশ করানো। তাহলে যে রোলারের মাধ্যমে আমরা প্রিন্টারে পেপার প্রবেশ করা তাকে বলা হচ্ছে পেপার ফিড রোলার। এই রোলার সাধারণত পেপার ইন আউট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পেপার ফিড মোটর, এই পেপার ফিড রোলারকে ঘোরানোর জন্য যে মোটরটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে পেপার ফিড মোটর। এটা হচ্ছে পেপার ফিড মোটর, আর এটা হচ্ছে আমাদের পেপার ফিড রোলার। লেজার প্রিন্টারের কার্য পদ্ধতি, একটা লেজার প্রিন্টার কিভাবে কাজ করে সেটা একটু আমরা জানার চেষ্টা করব। আগে আমরা মূল বিষয়টা যে সামারি করছি সেটা একটু জেনে নেই, তারপরে আমি বিস্তারিত বর্ণনা করব। লেজার প্রিন্টারে প্রিন্ট কাজ সম্পন্ন করার জন্য যে সকল উপাদান মুখ্য ভূমিকা পালন করে থাকে তা হলো লেজার অ্যাসেম্বলি। এটা হচ্ছে লেজার অ্যাসেম্বলি। মাল্টিপল মিরর ঘূর্ণায়মান মাল্টিপল মিরর কিভাবে কাজ করে আমি একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো তোমাদের। ফটোকন্ডাক্টিভ ড্রাম, এটা হচ্ছে ফটোকন্ডাক্টিভ ড্রাম, এটা একটা বিশেষ ধরনের ড্রাম। কি বিশেষ ধরনের ড্রাম আমি পরবর্তী আলোচনায় বলছি। এটা টোনার ইঙ্ক, এটা হচ্ছে টোনার ইঙ্ক যার মধ্যে নেগেটিভ চার্জযুক্ত পাউডার ডাস্ট থাকে। ক্লিনিং ইউনিট, কালিটা প্রিন্টেড কালিটা কাগজে ট্রান্সফার হওয়ার পরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত কালি থেকে থাকে সেটাকে মুছে ফেলার জন্য ক্লিনিং ইউনিট ব্যবহার করা হয়। চার্জ রোলার, ফটোকন্ডাক্টিভ ড্রামের উপরে নেগেটিভ চার্জ তৈরি করার জন্য চার্জ রোলার ব্যবহার করা হয়। ফিউজার অ্যাসেম্বলি, ফিউজার অ্যাসেম্বলির কাজ হচ্ছে যে ফটোকন্ডাক্টিভ ড্রাম থেকে যে কালিটা পেপারে ট্রান্সমিট হয় বা স্থানান্তরিত হয় সেই কালিটা তাপ এবং চাপের মাধ্যমে এটা পার্মানেন্ট করা হয়। এসবের সংক্ষিপ্ত বর্ণনা আমরা আগেই জেনেছি, তারপরে আমি এখানে বললাম। লেজার প্রিন্টারের কার্যপদ্ধতি অনেকটা ফটোকপিয়ার মেশিনের মতো, অর্থাৎ একটা ফটোকপিয়ার মেশিন যেভাবে কাজ করে লেজার প্রিন্টার ঠিক একই টেকনোলজিতে কাজ করে। এখানে লেজার অ্যাসেম্বলি থেকে উৎপন্ন লেজার রশ্মিকে ঘূর্ণয়মান মাল্টিপল মিররের সাহায্যে রাস্টার স্ক্যানের মতো, রাস্টার স্ক্যান আমরা জানি, রাস্টার স্ক্যান র্যান্ডম স্ক্যান সম্বন্ধে আমরা ডিসপ্লে অ্যান্ড অ্যাডাপ্টারে জেনে আসছি, তারপরে বলছি আমি। এখানে লেজার অ্যাসেম্বলি থেকে উৎপন্ন লেজার রশ্মিকে ঘূর্ণয়মান মাল্টিপল মিররের সাহায্যে রাস্টার স্ক্যানের মতো ফটো কন্ট্রাক্টিভ ড্রামের উপরে ফেলানো হয়। সেখানে সেখানে ইমেজের মতো একটা পজিটিভ চার্জ তৈরি হয়। আমি যে ইমেজটা প্রিন্ট করতে চাই ঠিক সেই ইমেজ সাপেক্ষেই আমরা এই লেজার অ্যাসেম্বলি থেকে লেজার রশ্মি দ্বারা আমরা ফটো কন্ট্রাক্টিভ ড্রাম আমরা কি করে থাকি, স্ক্যান করে থাকি।
আমি একটু ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তোমাদের। ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমি তোমাদের যে একটা লেজার বিম কিভাবে কাজ করে থাকে। দেখো, সরি একটু ইন্টারাপ্ট হলো। আমি একটু ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কিভাবে একটা লেজার বিম কাজ করে। লেজার অ্যাসেম্বলি থেকে লেজার রশ্মিটা আমার মাল্টিপল মিররে পড়ছে এবং সেই মিরর থেকে আমাদের আলোটা ঘূর্ণায়মান মিররে যখন পড়ছে সেখান থেকে আমাদের পুরো ফটো কন্ডাক্টিভ ড্রামটা এখানে স্ক্যান করছে। এইভাবে মূলত একটা লেজার বিম রাস্টার স্ক্যানিং এর মাধ্যমে ফটো কন্ডাক্টিভ ড্রামটা স্ক্যান করে থাকে ইমেজ সাপেক্ষে। এরপরে এখন দেখি আমরা, এরপর ফটো কন্ডাক্টর ড্রামে লেজার বিম দ্বারা তৈরিকৃত পজিটিভ চার্জযুক্ত ইমেজ, অর্থাৎ লেজার বিম দ্বারা যে জায়গায় যেসব জায়গায় লেজার বিম পড়ে সেই সব জায়গাতে পজিটিভ চার্জ তৈরি হয় যুক্ত ইমেজ লেজার প্রিন্টারের টোনার এর মধ্যে থাকা নেগেটিভ চার্জযুক্ত পাউডার ডাস্টকে শোষণ করে নেয়। আমরা দেখি চার্জ রোলারের মাধ্যমে আমরা রোলারের উপরে ফটো কন্ডাক্টিভ ড্রামের উপরে প্রথমে আমরা নেগেটিভ চার্জ করছি, আর লেজার রশ্মি দ্বারা আমরা কি করছি যে এইসব জায়গাতে আমরা নেগেটিভ চার্জটা তুলে দিয়ে পজিটিভ চার্জ করছি। ফলে যেসব জায়গায় নেগেটিভ চার্জ থাকছে সেসব জায়গায় কালি শোষণ করবে না, কারণ আমার ফটো কন্ডাক্টিভ ড্রামের উপরেও নেগেটিভ চার্জ এবং কালিটাও নেগেটিভ চার্জ, একই চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। আর লেজার রশ্মি দ্বারা যেখানে চার্জ তৈরি হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, ফলে সেই জায়গায় সেই কালিটা শোষণ করে নেবে, কে শোষণ করে নেয়, যা পরবর্তীতে কাগজে স্থানান্তরিত হয়। এর পরবর্তী স্টেপেই কি হচ্ছে, ইমেজ সাপেক্ষে আমার এ টোনার থেকে পাউডার ডাস্টটাকে সে শোষণ করে নিচ্ছে, নেওয়ার ফলে আমাদের ড্রামের অবস্থাটা আমার এই এমন হচ্ছে এই কালিটা পরবর্তীতে আমাদের কি হচ্ছে কাগজে ট্রান্সফার হচ্ছে। কাগজে ট্রান্সফার হওয়ার পরে এই কালিটা নর্মাল অবস্থায় থাকে। পরবর্তীতে ফিউজারের মাধ্যমে চাপ এবং তাপ, এখানে লাল দ্বারা বোঝানো হচ্ছে তাপ, এবং দুটা রোলারের মাঝখানে যখন যায় তখন চাপ এবং তাপ দুটা পায়ে এই কালিটা কাগজে আমাদের পার্মানেন্ট হয়ে যায়। এইভাবেই মূলত একটা লেজার প্রিন্টার কাজ করে থাকে। এখন আমি একটু আমার মতো করে বর্ণনা করবো তোমাদের কাছে। লেজার সোর্স হতে কালিটা প্রথমে লেজার রশ্মিটা প্রথমে ঘূর্ণায়মান মাল্টিপল মিররের মাধ্যমে ফটো কন্ডাক্টিভ ড্রামের উপরে পড়ছে। একটু খেয়াল করো তোমরা, ফটো ফটো কন্ডাক্টিভ ড্রামের উপরে পড়ছে। ড্রামের উপরে পড়ার ফলে আর ড্রামটাকে প্রথমেই নেগেটিভ মানে চার্জ রোলারের মাধ্যমে নেগেটিভ চার্জ করা হচ্ছে। এই জন্য নেগেটিভ চার্জ করা হচ্ছে যে জায়গায় লেজার রশ্মি থাকবে না সেই জায়গায় যেন কোনো কালি অ্যাবজর্ব না হয় বা কালি শোষণ না হয়, ঠিক আছে। তারপরে আমাদের এই লেজার রশ্মি দ্বারা ঠিক এই পদ্ধতিতে আমরা এই ফটো কন্ডাক্টিভ ড্রামটাকে
রাস্টার স্ক্যানারের মাধ্যমে স্ক্যানিং করছি। ফলে এই ফটোকন্ডাক্টিং ড্রামের উপরে এক ধরনের ইমেজ তৈরি হচ্ছে, চার্জিত ইমেজ তৈরি হচ্ছে। এই ইমেজটা যখন আমাদের নেগেটিভ চার্জযুক্ত টোনারের মধ্যে থেকে কালির পাশ দিয়ে যাবে, তখন সে এই টোনারের কালিটাকে শোষণ করে নেবে। শোষণ করে নেওয়ার পরে ঠিক তার পরবর্তী স্টেপে, ডি স্টেপে কি হচ্ছে, এই কালিটা আমাদের কাগজে ট্রান্সফার হচ্ছে। কাগজে ট্রান্সফার হওয়ার পরে ই স্টেপে কি হচ্ছে, ই স্টেপে এই ট্রান্সফার হওয়া কালিটা চাপ এবং তাপের মাধ্যমে কাগজের উপর পার্মানেন্ট হচ্ছে, এবং এফ স্টেপে আমরা প্রিন্ট কপি, ফাইনাল প্রিন্ট কপি পাচ্ছি। এখন কাগজে ট্রান্সফার হওয়ার পরেও দেখা যাচ্ছে যে অনাকাঙ্ক্ষিত কিছু কালি থাকতে পারে। এই অনাকাঙ্ক্ষিত কালি যাতে আমাদের পরবর্তী প্রিন্টের কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য ক্লিনিং ইউনিটের মাধ্যমে আমাদের ওয়াস্ট টোনার ট্যাঙ্ক, এটা হচ্ছে ওয়াশ টোনার ট্যাঙ্ক, এখানে কি করা হচ্ছে, স্ক্র্যাপারের মাধ্যমে এই ক্যালিটাকে মুছে ফেলা হচ্ছে বা সরিয়ে নেওয়া হচ্ছে। তারপরে ডিসচার্জিং ইউনিটের মাধ্যমে আমরা এই আমরা এই টোনারের ফটোকন্ডাক্টিভ ড্রামের সারফেসটাকে আমরা নিউট্রাল মোডে নিয়ে আসছি। আবার পরবর্তী স্টেপে ক্লিনিং চার্জ রোলারের মাধ্যমে আমরা ফটোকন্ডাক্টিভ ড্রামটাকে আবার আমরা নতুন করে নেগেটিভ চার্জ করছি। তাহলে নেগেটিভ চার্জ হওয়ার ফলে লেজার বিম দ্বারা, এই যে নেগেটিভ চার্জ হওয়ার ফলে আমাদের কালারটা এমন হয়ে গেছে। তারপর লেজার বিম দ্বারা যেখানে চার্জ দিতে হচ্ছে সেই জায়গায় আমরা এমন হয়ে যাচ্ছে, যেসব জায়গায় লেজার বিম পড়ছে সেসব জায়গায় কালিটাকে শোষণ করে নিচ্ছে। শোষণ করে নেওয়ার ফলে সেই কালিটা পরবর্তী স্টেপে কাগজে ট্রান্সফার হচ্ছে। এই ট্রান্সফার হওয়া কালিটাকে পরবর্তী ফিউচারের মাধ্যমে তাপ এবং চাপের মাধ্যমে কালিটাকে পেপারের উপরে পার্মানেন্ট করা হচ্ছে, এবং এরপরে আমাদের প্রিন্ট কপি আমরা পেয়ে যাচ্ছি। তারপরে কাগজে কালিটা ট্রান্সফার হওয়ার পরে যদি অনাকাঙ্ক্ষিত কোনো কালি থেকে থাকে, সেটা ক্লিনিং ইউনিটের মাধ্যমে আমরা এই ফটোকন্ডাক্টিভ ড্রামের উপর থেকে মুছে ফেলছি, এবং ডিসচার্জিং ইউনিটের মাধ্যমে ফটোকন্ডাক্টিভ সারফেসটাকে আমরা নিউট্রাল মোডে নিয়ে আসছি। এইভাবেই মূলত একটা লেজার প্রিন্টার তার কার্যপদ্ধতি সম্পন্ন করে থাকে। এখন দেখি আমরা এই প্রিন্টারের সুবিধা এবং অসুবিধা সমূহ। প্রতি মিনিটে 10 থেকে 12টি পেজ প্রিন্ট করা যায়, গতি বেশি, প্রিন্টের সময় শব্দ কম হয় বা শব্দ হয় না, কালার প্রিন্ট করা যায়, গ্রাফিক্স প্রিন্টের টেক্সট গ্রাফিক্স প্রিন্টের কাজ করা যায়, প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো অন্যান্য প্রিন্টারের তুলনায়, মাল্টিপল কপি করা যায়, এবং এই প্রিন্টারে উভয়মুখী প্রিন্ট করা যায়। এসব হচ্ছে আমাদের ডট লেজার প্রিন্টারের সুবিধাসমূহ। যদি এখানে ইঙ্কজেট প্রিন্টার লেখা আছে, এটা হচ্ছে লেজার প্রিন্টার সুবিধাসমূহ। অসুবিধাসমূহ হচ্ছে এটি একটি ব্যয়বহুল প্রিন্টার, এই প্রিন্টারে ব্যবহৃত ক্যালি বেশ ব্যয়বহুল, মেরামত খরচ বেশি, এবং কন্ট্রোল সার্কিটটা অত্যন্ত জটিল। এই হলো মোটামুটি আজকে বাড়ির কাজ। আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসে একটু ইন্টারাপ্ট হয়েছে, এই জন্য আমি সরি। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখছি আমি। আর বাড়ির কাজ বলতে আমরা স্বাভাবিকভাবেই আজকের আলোচনায় বিষয়সমূহ আমরা যে আলোচনা করলাম এটা তোমাদের সেশনের খাতায় ওঠানোর পরে এটা তোমাদের ইনস্টিটিউট খুললে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে এটা। আর এই ক্লাস পরবর্তী ক্লাসে আলোচ্য বিষয় থাকবে স্পেশাল ইনপুট আউটপুট ডিভাইস সময়, এটা 8ম অধ্যায়। আর এই ভিডিও দেখতে তোমরা সবাই জানো যে আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করতে হয়। কোনো কোশ্চেন আছে কিনা আমি দেখছি। অ্যান্সার করার মতো কোনো কোশ্চেন নাই। তো সবাইকে ধন্যবাদ বলে আজকে আমি ক্লাস এখানে শেষ করছি।